তোর সাহস কি করে হয় তুই আমার অনুমতি ছাড়া আমার কেবিনের ভেতরে প্রবেশ করিস? আজকে তোকে আমি মেরে ফেলবো কুত্তার বাচ্চা। আর কোনোদিন যদি এভাবে প্রবেশ করিস তাহলে সোজা তোকে গুলি করে মেরে দেব। নেক্সট টাইম যেন এরকম ভুল না হয়। যা, চোখের সামনে থেকে যা। ম্যাডাম, আমি তো আপনার অনুমতি নিয়েই আপনার কেবিনে প্রবেশ করেছি। হয়তো আপনি ল্যাপটপের মধ্যে বিজি ছিলেন, তার জন্য আপনি শুনতে পারেননি। আর আমারও আর্জেন্ট ফাইলটা দেখানোর ছিল, তার জন্যই আর কি দ্বিতীয়বার আপনাকে বলার মনে ছিল না। সরি ম্যাডাম, এরপর থেকে আর কখনো এমন হবে না। আর কখনো যদি এইরকম ভুল করিস তাহলে আমি কি করতে পারি সেটা তুই নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছিস। নেক্সট টাইম এরকম ভুল কখনোই করিস না। আর আমি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবি, বুঝতে পারলি? এই কথা শোনার পরে রাফি তখন ফাইল নিয়ে বের হয়ে চলে আসলো। আপনারা হয়তো কোনো কিছুই বুঝতে পারছেন না, আমি সবটা বুঝিয়ে বলছি। আসলে এতক্ষণ যার কথা শুনলেন সে হচ্ছে আমাদের গল্পের নায়িকা, বাবা মার একমাত্র মেয়ে, প্রচন্ড রাগী এবং জেদি একটা মেয়ে। সে যখন যেটা বলে সেটাই করে। আর ছেলেটা হলো রাফি। সে একজন সামান্য কর্মচারী মাত্র মারিয়াদের অফিসের। আপাতত এটাই তার পরিচয়। এবার গল্পে ফেরা যাক। রাফি তার কেবিনে এসে কাজ করতে শুরু করলো। আর কাজ করতে করতে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। আর কিছুক্ষণ পরেই হঠাৎ করে তার কেবিনের মধ্যে রফিক সাহেব প্রবেশ করলেন। আর রফিক সাহেব প্রবেশ করার পরে তখন রাফিকে বলতে শুরু করলো, রাফি সাহেব, আপনাকে কেন ম্যাডাম এত অপমান করে আমি সেটাই বুঝতে পারি না। আমার মনে হয় আগের জন্মে আপনি তার শত্রু ছিলেন, তার জন্য হয়তো আপনার সঙ্গে প্রতিনিয়ত এরকম খারাপ ব্যবহার করে। হ্যাঁ, আমাদের সঙ্গেও খারাপ ব্যবহার করে, তবে আপনার মতো তেমন করে না। আপনাকে যা ইচ্ছা তাই বলে, আপনি কোনো কিছু বলতে পারেন না। আসলে কোনো কিছুর প্রতিবাদ করার সামর্থ্য আমার আছে, কিন্তু প্রতিবাদ করলে যে আমার চাকরিটাই চলে যাবে, আর চাকরিটা চলে গেলে তো আমার অবস্থা কি হবে সেটা তো আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। মা বাবা সম্পূর্ণ দায়িত্ব হলো আমার, আর আমার যদি চাকরিটাই চলে যায় তাহলে ওরা কি খাবে সেটাই তো আমি কোনো কিছুই ভাবতে পারি না। এই চাকরিটাই তো আমার কাছে সম্ভব, এছাড়া আমার কাছে কিছু করার নেই ভাই। তবে রাফি সাহেব, আপনার জন্য আসলে আমার অনেক বেশি খারাপ লাগে। আসলে মাঝে মাঝে ম্যাডামকে বলতে ইচ্ছা করে, ম্যাডাম আপনি রাফি সাহেবের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারেন না। পরক্ষণে আবার ভাবি, আমরাও তো চাকরি করি, চাকরি যাওয়ার ভয় আছে। তাছাড়া ম্যাডাম যেটা বলে সেটাই করে, কারো কথা শোনে না। বড় স্যারের কথা তো শোনে না তেমন একটা। বড় স্যার যদি কয়েকবার অফিসে আসতেন তাহলে খুব ভালো হতো, তাহলে আর ম্যাডাম এতটা সবার সঙ্গে এরকম ব্যবহার করতে পারতো না। আর কেন জানি আমার সঙ্গে সবচেয়ে বেশি এরকম ব্যবহার করে থাকেন। থাক, বাদ দিন, হাতের কাজ শেষ নাকি? চলেন লাঞ্চে যাই। হ্যাঁ, আপাতত কাজ শেষ। লাঞ্চ শেষ হলে নয় ম্যাডাম নতুন একটা প্রজেক্ট আমার হাতে দিবে, সেটা নিয়ে আর কি ব্যস্ত থাকতে হবে। চলেন আপাতত খাওয়া দাওয়া করে আসি, প্রচন্ড খিদে পেয়েছে। আপনি তো বাসা থেকে খাবার নিয়ে আসেন। তারপরে রাফি এবং রফিক সাহেব মিলে ওরা দুজন মিলে ক্যান্টিনে চলে গেল। আর ক্যান্টিনে গিয়ে ওরা খাওয়া দাওয়া শেষ করলো। আর খাওয়া দাওয়া শেষ করে যখনই বের হতে যাবে তখনই হঠাৎ করে দেখতে পারলো মারিয়া তাদের সামনে দাঁড়িয়ে আছে। আর তখন মারিয়া ইচ্ছা করে রাফিকে একটা থাপ্পড় দেয়। আর থাপ্পড় দেওয়ার পরে তখন অপমান করে রাফিকে বলতে শুরু করলো, তোর সাহস কি করে হয়? তুই কোনো কিছু পরিষ্কার না করেই এখান থেকে চলে যাচ্ছিলি? তোর জন্য কি কেউ বসে আছে নাকি পরিষ্কার করার জন্য? কেউ তোর টেবিল পরিষ্কার করবি না, ওর টেবিলও নিজে পরিষ্কার করবেন। আর এখন থেকে যে যা খাবার খাবে তার সব কিছু এসে পরিষ্কার করে দিয়ে যাবে, না হলে তার আর চাকরি করার প্রয়োজন নেই। সে নিজের ইচ্ছায় এখান থেকে বের হয়ে চলে যেতে পারে। সবার সামনে কথা বলায় বেশ কিছুটা লজ্জা পেয়েছে রাফি, তবুও কোনো কিছু বলল না। রাফি কোনো কিছু না বলে সে সব কিছু পরিষ্কার করে তারপর আসলো তার কেবিনে। আর তার কেবিনে আসার পরে কাজ করতে শুরু করলো। আর কাজ করতে করতে হঠাৎ করেই পিয়ন এসে বলল তাকে ম্যাডাম ডাকছেন। আর সঙ্গে সঙ্গে রাফি তার হাতের ফাইলটা নিয়ে চলে আসলো ম্যাডামের কেবিনের সামনে। আর ম্যাডামের কেবিনের সামনে আসার পরে তখন রাফি দাঁড়িয়ে আছে আর ম্যাডামের অনুমতির অপেক্ষায় আছে। প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে মারিয়া রাফিকে ভেতরে যেতে বলল।
আর ভেতরে যাওয়ার পরে রাফি মারিয়ার নিকট একটা ফাইল দিল। আর মারিয়ার নিকট একটা ফাইল দেওয়ার পরে ফাইলটা দেখে নিতে শুরু করলো। তারপর আরো 2টা ফাইল দিয়ে রাফিকে বলতে লাগলো, এই 2টা ফাইল কালকের মধ্যে আমার কমপ্লিট করে দেওয়া লাগবে। আমি কোনো কিছু শুনতে চাই না। 2টা ফাইল আমি কালকে দুপুরের আগে হওয়া চাই। খুবই দামি একটা প্রজেক্টের কাজ দিয়েছি, কোনো ভুল হলে কিন্তু চাকরি থাকবে না বলে দিলাম। কাজগুলো কিভাবে শেষ করবেন না করবেন সেটা আমার দেখার বিষয় না। কালকে দুপুরের আগে আপনি আমাকে ফাইল জমা দিবেন। আমি এগুলো চেক করে আবার এগুলো পাঠিয়ে দিতে হবে। ম্যাডাম, কোনো কিছু মনে না করলে একটা কথা বলতাম। সেটা হলো, ম্যাম, এই ফাইলের দায়িত্ব তো ছিল রফিক সাহেবের। আমি তো নতুন জয়েন করেছি, এত বড় দায়িত্ব আমাকে দেওয়াটা কি আপনার ঠিক হচ্ছে? আমি যদি কোনো ভুল করি তাহলে তো পুরো এক্সপোর্টের বাতিল হয়ে যাবে আর কোম্পানির অনেক বড় লস হয়ে যাবে। এটা যদি ভুল হয়। আমার যাকে মন চায় আমি তাকেই দায়িত্ব দিব। সেটা কি তোর কাছ থেকে শুনতে হবে? এতক্ষণ তোর সঙ্গে ভালো ব্যবহার করলাম, কিন্তু তোর এটা পছন্দ হলো না। আর তুই আমাকে জ্ঞান দেওয়ার কে রে? আমি তোর আন্ডারে চাকরি করি নাকি তুই? তুই কিন্তু আমার আন্ডারে চাকরি করিস, কথাটা মাথায় রাখবি। যা এখান থেকে। তারপর রাতে কোনো কিছু না বলে সেখান থেকে চলে আসলো। আর রাফি তার কেবিনে এসে যথারীতি কাজ করতে শুরু করলো। আর এইভাবেই অফিসের সময়টা শেষ হয়ে গেল। আর অফিস থেকে বেরিয়ে সোজা বাসায় চলে গেল। রাফি নিজের বাসায় আসার পরে ফ্রেশ হয়ে রান্না করতে শুরু করলো। আর তখনই তার মোবাইলটা বেজে উঠলো। সে দেখলো তার মা কল দিয়েছে। তার মা কল দেওয়ার পরে তাকে বলতে শুরু করলো, কি রে রাফি, তুই কোথায়? কি করছিস না করছিস সেটা তো আমরা কিছুই জানি না। তুই আমাদেরকে কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করছিস না। আমরা কি তোর কেউ না? তুই কি আমাদের এভাবে না বলে যেতে পারলি? তুই কি সব করছিস? আম্মু, আমিও খুবই ভালো আছি। তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না। আর তোমাকে তো বলেছি, আমি থাকা না নিয়ে আমি বাসায় ফিরবো না। তার মন জয় করে তাকে বিয়ে করে তারপর আমি বাসায় ফিরবো। এই জন্য যতদিন লাগবে আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি আর তোর বাবা গিয়ে যদি তার বাবার সঙ্গে কথা বলি তাহলে তো ওর বাবা নিশ্চয়ই রাজি হয়ে যাবে। তোমার পরিচয় জানার পরে তাহলে এত কেন তুই টেনশন করছিস? আর এত কষ্ট করার কি প্রয়োজনটা আছে? অন্যের অফিসে চাকরি করা? প্লিজ বাবা, বাসায় চলে আয়। তোর জন্য সত্যি বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে। মা, আমি তোমাকে বারবার বলেছি তুমি এগুলো নিয়ে কখনো চিন্তা করো না। আর আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো তোমার বৌমাকে নিয়ে। তুমি শুধু আমার জন্য দোয়া করো মা, আমি যেন খুব তাড়াতাড়ি সফল হতে পারি। তাছাড়া তুমি জানো আমি কি চাই না চাই, তাই এখন আর কোনো কিছু বলতে পারছি না। আপাতত রান্না করছি, বলো এখন খাবার খেয়েছো কিনা? তোকে ছাড়া কি করে খাবার খাই সেটা তুই ভালো করেই জানিস। তোকে ছাড়া খাবার খেতে ভালো লাগে না। আজ একটা মাস হয়ে গেল তুই ওখানে আছিস। কি খাচ্ছিস, কোথায় কি করছিস কোনো কিছুই জানি না। আমার তো গলা দিয়ে খাবারটা নামবে কি করে বল? তারপর রাফি তার মায়ের সঙ্গে আরো কিছু কথা বলার পরে কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পরে এসে রান্না শেষ করে যথারীতি সে তার ল্যাপটপে তার রুমে বসে কাজ করছিল, তার পার্সোনাল কাজ। আর তার নিজের কাজ করতে করতে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। তারপর মারিয়ার যে ফাইলগুলো ছিল ওই ফাইলগুলো ভালোভাবেই কমপ্লিট করলো। তারপর খাবার খাওয়ার পরে ঘুমিয়ে গেল। পরে সকালবেলা ঘুম থেকে উঠে যথারীতি অফিসে চলে আসলো। আর অফিসে আসার পরেই যথারীতি কেবিনে বসে কাজ করছিল। মূলত সেই ফাইলগুলোই বারবার দেখছিল যেন কোনো ভুল না হয়। যদিও কখনো ভুল হবে না, কিন্তু যদি একবার ভুল হয়ে যায় তাহলে তার অবস্থা শেষ হয়ে যাবে। মারিয়া তার কি অবস্থা করবে সেটা খুব ভালো করেই জানে রাফি। সকালবেলা রাফি ঘুম থেকে উঠে যথারীতি রেডি হয়ে নিল। আর রেডি হওয়ার পরে অফিসের জন্য বের হয়ে গেল। রাফি রিকশায় করে অফিস যাচ্ছে। রাফি রিকশায় করে যাওয়ার সময় হঠাৎ করে দেখতে পারলো গাড়িতে তার মারিয়া ম্যাডাম বসে রয়েছে। মারিয়া খুব ভালো করেই রাফিকে দেখতে পারলো। সে রিকশার মধ্যে বসে আছে। আর কিছুক্ষণ পর জ্যাম ছাড়ার পর
মারিয়া তার গাড়ি দিয়ে দ্রুত গতিতে চলে গেল। আর এদিকে রিক্সাওয়ালা মামা বেশ খানিকটা সময় নিয়ে অফিসে পৌঁছলো। অফিসে পৌঁছানোর পরে রাফি তার নিজের ভাড়া দিয়ে অফিসের ভেতরে প্রবেশ করলো। আর অফিসের ভেতরে প্রবেশ করতেই তার প্রায় 5 মিনিট লেট হয়ে গেল। খুব ভালো করেই বুঝতে পারছে যে তার কপালে এখন কি হতে যাচ্ছে। রাফি তাড়াতাড়ি করে সে তার কেবিনে চলে আসলো। আর কেবিনে আসার পরে যথারীতি তার কাজ শুরু করে দিল। আর কিছুক্ষণের মধ্যেই পিয়ন এসে বলল তাকে ম্যাডাম ডাকছে। আর বুঝতে বাকি রইল না যে তার কি অবস্থা হতে পারে। তবুও রাফি কোনো ভয় না পেয়ে খুবই সাহস নিয়ে মারিয়ার রুমে প্রবেশ করলো। আর রুমে প্রবেশ করার পরেই মারিয়া তখন কষে একটা থাপ্পড় মারলো রাফিকে। আর রাফি তখন গালে হাত দিয়ে ওনার দিকে তাকিয়ে আছে। তখন মারিয়া বলতে লাগলো, আমি সবাইকে বলে দিয়েছি যে অফিস শুরু হওয়ার 5 মিনিট আগে অফিসে থাকার জন্য, আর সেই তুই কিনা 5 মিনিট দেরি করে অফিসে এসেছিস। এই 5 মিনিটের দাম তোকে দিতে হবে। এই 5 মিনিটের না হলেও একটা ফাইল তুই চেক করতে পারতি। কি কারণে তুই দেরি করে এসেছিস? বাসা থেকে আগে বের হতে পারিস না? প্রতিদিন এমন লেট করা আমি একদমই পছন্দ করি না। ম্যাডাম, আমার তো শুধুমাত্র আজকেই লেট হয়েছে, আর কখনো তো এরকম হয়নি ম্যাম। আজকের মতো আমাকে ক্ষমা করে দিন। এরপর থেকে আমার কখনোই এরকম হবে না। সরি ম্যাডাম। আমি যে কালকে তোকে একটা কাজ দিয়েছিলাম সেই কাজ কমপ্লিট করেছিলি তুই? আর তোর মতো ছোট লোকের সঙ্গে কথা বলতে আমার সবচেয়ে বেশি ঘৃণা লাগে। তবুও কথা বলতে হচ্ছে, কিচ্ছু করার নেই। তাড়াতাড়ি করে ফাইলটা নিয়ে আয়। ম্যাডাম, আমি তো সবই কমপ্লিট করেছি, কিন্তু একটু চেক দেওয়ার বাকি আছে। আমি চেক করে তারপরে নিয়ে আসছি। আমি না তোকে বলেছি সব কিছু কমপ্লিট করে আমার কাছে নিয়ে আসতে? এখন আবার তোর চেক করা লাগবে কেন? আমি কি তোর জন্য বসে থাকবো? মনে রাখবি তুই আমার কর্মচারী, আমি তোর কর্মচারী নই, বুঝতে পারলি? তাড়াতাড়ি করে নিয়ে আয়। রাফি তখন তাড়াতাড়ি করে তার কেবিনে এসে ফাইলপত্র নিয়ে তাড়াতাড়ি চেক করে নিয়ে আসলো মারিয়ার কাছে। আর মারিয়ার কাছে আনার পর মারিয়া ফাইলটা রেখে তাকে সেখান থেকে চলে যেতে বলল। আর রাফি গিয়ে তার কাজ করতে শুরু করলো। রাফি কাজ করতে করতে কখন যে সময়টা পার করে দিল বুঝতেই পারলো না। রাফি অফিস শেষ হওয়ার পর বাসায় যাচ্ছিল। আর হঠাৎ করেই দেখতে পারলো পেছন থেকে মারিয়া ডাকছে। মারিয়ার কাছাকাছি গেল। আর মারিয়ার কাছাকাছি যাওয়ার পরে মারিয়া তখন একটা থাপ্পড় মারলো রাফিকে। সে বুঝতে পারলো না অফিসের বাইরেও সে কেন থাপ্পড় খেলো। আর তখন মারিয়া নিজে বলতে শুরু করলো, তুই কি আমার কথা শুনতে পারছিস না? আমি যে সেই কখন থেকে তোকে পেছন থেকে ডাকছি, তোর কোনো পাত্তাই নেই। তুই আমার সম্পর্কে ভালো করেই জানিস আমি কি করতে পারি। এনাফ, যেটা করেছেন এই পর্যন্তই থাকুন। আপনি এখন অফিসের বাইরে, তাই আমি আপনার কোনো কথাই শুনতে পারছি না। তাছাড়া আমার তো এখন আর কোনো কাজ নেই। আমি এখন বাসায় যাব। তাই নাকি? তোর দেখি মুখে অনেক বুলি ফুটেছি। সমস্যা নাই, তুই শুধু ওয়েট কর। অফিস টাইম যখন কালকে থেকে শুরু হবে তখন তোর কি অবস্থা করব একটু ভাবতেই পারছিস। তাই যেটা বলছি সেটা কর। ম্যাম, এভাবে আপনি আমাকে হ্যারাসমেন্ট করতে পারেন না। ম্যাম, আরও তো অনেক অফিসের কর্মচারী আছে। আমি তো আপনার কেমন কোনো কিছু ক্ষতি করিনি, তাহলে কেন এত আমার সঙ্গে এরকমটা করছেন? তোকে এখন আমার একটা কাজ করে দিতে হবে। সেটা হলো আমাকে নিয়ে তুই একটা জায়গায় যাবি। তুই সাথে থাকলে আমার বাবা আমাকে কোনো কিছু জিজ্ঞেস করবে না, কোনো কিছু বলবেও না। তাই তোকে আমার প্রয়োজন। চল, গাড়ি ড্রাইভ করবি। রাফি কোনো কিছু না বলে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লো, না হলে আরো কয়েকটা থাপ্পড় পড়ে যাবে তার গালে। রাফি গাড়িতে উঠে পড়ে গাড়ি ড্রাইভিং করতে শুরু করলো। আর পেছন থেকে মারিয়া মোবাইল টিপছে। আর তখনই বলে, পাশে গাড়িটা দাঁড় করানোর জন্য। আর গাড়িটা দাঁড় করানোর পরে একটা ছেলে, খুবই স্মার্ট ছেলেটা গাড়ির ভেতরে আসলো আর মারিয়ার সঙ্গে বসে পড়লো। আর দুজন মিলে কথা বলতে শুরু করলো। আর এদিকে ড্রাইভিং করতে লাগলো রাফি। রাফির কোনো কিছুই মাথায় আসছে না যে ড্রাইভারকে পাঠিয়ে দিয়ে তাকে দিয়ে ড্রাইভিং করার মানেটা কি। তবে হতে পারে ড্রাইভার তার বাবার খুবই বিশ্বস্ত, তাই বলে দিতে পারে, সেই জন্যই তাকে পাঠিয়ে দিয়েছে। এই জন্যই রাফির মাথায় এইমাত্র এসেছে, তাকে দিয়ে ড্রাইভিং করাচ্ছে। মারিয়া ছেলেটার সঙ্গে কথাগুলো বলছিল। ঠিক এমন সময়, বাবু, আমি তোমাকে সেই কখন থেকে তোমাকে কল দিয়ে যাচ্ছিলাম, কিন্তু তুমি আমার কোনো কল রিসিভ করছিলে না কেন বলো তো? আমি কি টেনশনে ছিলাম তোমার কোনো কিছু হয়ে গেল কিনা। চারদিকে তোমার এত শত্রু, আর কি বলবো। আসলে কি আর বলবো,
তোমাকে, কারণ আমি একটা ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম, বুঝতে পারলে তো, তার জন্য আর কি তোমার ফোনটা ধরতে পারিনি, সরি বাবু। আর আমার কি হবে এই শহরে, আমার উপর কথা বলার কি আছে বলো? তুমি আমাকে বলেছিলে না তোমাকে 5 লাখ টাকা দিতে হবে, তুমি কি যেন ব্যবসার মধ্যে ইনভেস্ট করবে। কোনো সমস্যা নেই, আমি তোমার ব্যাংকে চেক লিখে দিচ্ছি, তুমি কাউকে দিয়ে তুলিয়ে নিও। তুমি আবার কি মনে করবে? তাই আর আবার নিতেও অনেকটা সমস্যা মনে হচ্ছে, কারণ তোমার অত লাগতে পারে, তাছাড়া তোমার বাবা সকল হিসাবপত্র চাইবে, তখন তুমি কিভাবে কি ম্যানেজ করবে? হ্যাঁ, সেটা তো বুঝতে পারলাম, তবে সেটা নিয়ে তোমার কোনো কিছু চিন্তা করতে হবে না, সেটা আমি ম্যানেজ করতে পারবো। তোমার লাগবে আর তুমি শুধু নিয়ে যাবে। আমি কি তোমাকে কখনো জিজ্ঞেস করেছি? তুমি কত ভালো দেখেছো, এই জন্যই তোমাকে আমার এত বেশি ভালো লাগে। তুমি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করো না কখনো, এটাই তোমার সবচেয়ে একটা ভালো দিক। তবে তুমি আমার প্রতি বিশ্বাস রাখো, আমি এই যে একটা ব্যবসা দাঁড় করাচ্ছি, আর ওটার মধ্যে আশা করি ভালোই লাভ হবে। সেটা আমি খুব ভালো করেই জানি, তুমি যেটা করবে সেটাই ভালো হবে, আর আমি তোমাকে সেটার মধ্যেই সাপোর্ট করি, তুমি খুব ভালো করেই জানো। আশা, এখন কি আমরা পার্কে দেখে যাচ্ছি না অন্য কোথাও? আসলে আজকে আমার একটা ফ্রেন্ডের জন্মদিন, তোমাকে বলিনি, সারপ্রাইজ দিব বলে, তার জন্য আর কি তোমাকে নিয়ে নাইট ক্লাবে যাচ্ছি। বেশি দেরি করব না, রাত 8টার মধ্যে তোমাকে ছেড়ে দেবো, ওকে? ও, এই কথা। আমারও কয়েকদিন ধরে মনে হচ্ছিল যে নিজেকে একটু চেঞ্জ করা দরকার, কারণ অফিস করতে করতে কেমন যেন হয়ে গেছি আমি, একঘেয়েমি লাগছিল। ভালোই লাগছে আজকে। ওরা দুজন কথা বলতে বলতে বেশ অনেকটা সময় পার করে দিল। আর এদিকে রাফিও চলে আসলো একটা নাইট ক্লাবের সামনে। নাইট ক্লাবের সামনে আসার পরে যথারীতি গাড়িটা পার্ক করার পরে ওরা দুজন চলে গেল। আর যাওয়ার সময় রাফিকে মারিয়া বলতে শুরু করলো, তুই এখানে থাকবি, তুই ভেতরে আসার চেষ্টা করবি না, আর যদিও আসিস তাহলে এক কোনায় বসে থাকবি, বুঝতে পারলি? আমি যখন বের হব তখন আমাকে নিয়ে বাসায় দিয়ে আসবি। এই কথা বলার পরে তখন মারিয়া ভেতরে চলে গেল। তখন রাফি এখানে একা একা থেকে কি করবে, আর সে কারণে সেও ভেতরে চলে আসলো। ভেতরে আসার পরে সে এক কোনায় চেয়ার টেবিল নিয়ে বসে রয়েছে, সঙ্গে একটা ফলের জুস নিয়েছে। ভাগ্য ভালো যে এই শহরের কেউ তাকে চেনে না, না হলে তার নিজের জায়গা হলে কত কিছুই না হয়ে যেত। মানুষের কত বিচিত্র মন মানসিকতা, এগুলোই মূলত ভাবছিল সে। রাফি হঠাৎ করেই দেখতে পারলো তার ফোনে একটা কল এসেছে, আর খুবই কাছের একজন কল দিয়েছে, কারণ তার বাবাই কল দিয়েছে তাকে। তার বাবা কল দেওয়ার সাথে সাথে রাফি ফোনটা নিয়ে বাহিরে বের হয়ে আসলো। আর বাহিরে বের হওয়ার পরে তখন তার বাবা উপাস থেকে তাকে বলতে লাগলো, কি রে বাবা, তুই এখনও কোনো কিছু জানলে না? আমাদের একটা মেয়ের জন্য তুই আর কতদিন এভাবে বাইরে আমাদের ছাড়া থাকবে বলো তো? আমার কিন্তু সবার ভালো লাগছে না। আমি কি তোর এখানে আসবো? তোকে ছাড়া আমাদের কেমন লাগে বল? তুই আমাদের একমাত্র ছেলে, আর একমাত্র ছেলে এই শহরে আমাদের ছেড়ে বাইরে আছে শুধুমাত্র একটা মেয়ের কারণে। তুই সরাসরি বললেই তো পারিস মেয়েটার নাম কি, আমরা গিয়ে বাসায় কথা বলি আর বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি। বাবা, তুমি কেন বুঝতে পারছো না? আমি যে মেয়েটাকে ভালোবাসি আর আমি চাই সে আমাকে ভালোবেসে বিয়ে করবে। আমি কখনো এরকম অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই না। প্লিজ বাবা, আমাকে এত চাপ দিও না। আর আমি এখানে খুব ভালোই আছি, শুধু শুধু এত টেনশন করছো। তাছাড়া এদিকে আমার বিজনেসটাও তো আমি একা আর সামলাতে পারছি না, আমারও তো বয়স হয়েছে। আমি এখন চলতে ফিরতে অনেকটা আমার অসুবিধা হয়, কত জায়গায় দৌড়াদৌড়ি করা লাগে আমার। তুই থাকলে তো কতটা ভালো হয়, এটা তো তুই জানিস। আমি কি এগুলো দায়িত্ব নিতে পারবো এখনও? বাবা, আমাকে আর কয়েকটা দিন সময় দাও, বাকিটা আমি ম্যানেজ করে নিয়েছি। আর আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না তোমার। তুমি শুধু তোমার নিজের যত্ন নিও, তাহলেই হবে। এভাবেই তার বাবার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরে রাফি কল কেটে দেয়। আর রাফি কল কেটে দেওয়ার পরে যথারীতি সেখানে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পরে মারিয়া চলে আসলো, আর মারিয়াকে তার বাসার সামনে নামিয়ে দিল। আর মারিয়ার বাবা মানে ইকবাল সাহেব, তিনি রাফিকে দেখার পরে আর কোনো কিছু বলল না, কারণ হয়তো ভেবেছে ওরা মিটিং করে এসেছে, তার জন্যই এমন লেট হয়েছে। আর তারপর রাফি তার স্যার ইকবাল সাহেবকে সালাম দিয়ে চলে আসলো। রাফি তারপরে চলে আসলো তার বাসায়। রাফি বাসায় আসার পরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেল। এভাবেই পার হয়ে গেল 2টা দিন। 2 দিন পরে রাফি অফিসে বসে কাজ করছিল, আর তখনই দেখতে পারলো রাকিব অফিসে এসেছে। আর রাকিব সোজা চলে আসলো মারিয়ার রুমে। মারিয়ার রুমে আসার পরে তখন মারিয়া দেখে বেশ অবাক হয়ে যায়। আর তখন মারিয়াকে রাকিব বলতে শুরু করলো,
আমি বড় একটা বিজনেস শুরু করেছি আর আজকে তার একটু লাভ হয়েছে, তার জন্যই তোমার সঙ্গে দেখা করতে আসলাম। এই নাও মিষ্টি খাও, আর আজকে রাতে পার্টি হবে। আমি আজকে তোমার সঙ্গে পার্টিতে থাকতে পারবো না, কারণ তুমি তো খুব ভালো করেই জানো প্রতিদিন বাবাকে জবাবদিহি করতে হয়। বাবা একটু অন্যরকম টাইপের, তুমি তো ভালো করেই জানো। আর তুমি যেটা চাচ্ছ সেটা এখন সম্ভব না। প্লিজ একটু বুঝতে চেষ্টা করো। তুমি কেন বুঝতে চাইছো না? দুদিন পরে আমাদের তো বিয়ে হবে, তাহলে আগে একটু এনজয় করলে সমস্যাটা কি? তাছাড়া তোমারও চাহিদা পূরণ হলো, আমারও চাহিদা পূরণ হলো, তাতে তো আমি কোনো দোষের কোনো কিছু দেখছি না। হ্যাঁ, সেটা ঠিক আছে যে দুদিন পরে আমাদের বিয়ে হবে, সেটা না হয় আমি মেনে নিলাম, কিন্তু আমাদের তো এখন পর্যন্ত বিয়ে হয়নি। তাহলে আমরা কি করে এসব করতে পারি? এগুলো করা আসলে ভালো হবে না বিয়ের আগে। তুমি কেন বুঝতে চাইছো না? দেখো মারিয়া, আমি এটা নিয়ে আর বেশি কথা বলতে চাই না। প্লিজ, তুমি কেন বুঝতে পারছো না আমি যে তোমাকে ছাড়া আর থাকতে পারছি না? তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি। সেটা ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো ঠিক, তেমনি আমিও তোমাকে ভালোবাসি। তাছাড়া ভালোবাসার প্রমাণ আমাকে এইভাবে দিতে হবে সেটা তো আমি কখনো ভাবতে পারিনি। তুমি আমাকে ভালোবাসার প্রমাণ অন্য কিছুতে নিতে পারো, কিন্তু এইটাতে ভালোবাসার প্রমাণ নিতে হবে এমন তো কোনো কথা নেই তোমার। রাকিব তখন কোনো কিছু না বলে সেখান থেকে রাগ করে চলে যায়। রাকিব এদিকে তখনই মারিয়ার রুমে আসলো ফাইল নিয়ে। তখন মারিয়া কিছুটা মন খারাপ করে তার চেয়ারে বসে আছে। রাফি মারিয়ার দিকে ফাইলটা এগিয়ে দিল। তারপর মারিয়া বলতে লাগলো, রাফি সাহেব, আপনাকে না আমি বলেছি আমার অনুমতি ছাড়া আমার কেবিনে প্রবেশ করবেন না। সরি ম্যাম, আসলে এই ফাইলটা খুব জরুরি, তো এই কারণে আপনাকে আমি দেখাতে আসলাম। এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ওকে, তাহলে আপনি ফাইলটা রেখে চলে যান, আমি দেখছি। তারপর রাফি কেবিন থেকে বের হয়ে তার কেবিনে চলে গেল এবং তার নিজের কাজ করতে শুরু করলো। আর ওইদিকে রাফির বাবা তার অফিসে বসে কাজ করছিল। আর তখনই তার পার্টনার তার কেবিনের মধ্যে প্রবেশ করলো। আর তার কেবিনের মধ্যে প্রবেশ করার পরে রাফির বাবা আরমান সাহেব তিনি দাঁড়িয়ে সম্মান জানালেন। খলিল সাহেব বসার পরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল। আর কথাগুলো ছিল এমন, আরমান সাহেব, আমি আপনার জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি। আশা করি আপনি আমার প্রস্তাবটা ফেলতে পারবেন না। এতে আপনারও লাভ হবে, আমারও লাভ হবে। দেখবেন আমরা আরও অনেক কিছু করতে পারবো। যদি আপনি রাজি থাকেন তাহলে আমি প্রস্তাবটা দিতে পারি। এতদিন ধরে আমার সঙ্গে ব্যবসা করি, আর আজকে আপনি একটা প্রস্তাব নিয়ে এসেছেন, আর অথচ আমি এটা মানব না? এটা তো কখনো হতে পারে না। বলুন আপনার কি প্রস্তাব, দেখি আগে শুনি। আসলে মায়ানমার থেকে এক গাড়ি ড্রাগসের মালামাল এসেছে। এখন আপনি যদি রাজি থাকেন তাহলে আমি এগুলো পুরো দেশে সাপ্লাই করতে পারি। আর এই সাপ্লাই যদি কমপ্লিট করতে পারে তাহলে আমরা আরও অনেক বেশি আনতে পারবো। আর এতে করে আমাদের কোম্পানি আরও অনেক লাভবান হয়ে যাবে। আমরা অনেক টাকা পয়সা পাবো, যেটার কোনো হিসাব ছাড়া। দেখুন খলিল সাহেব, আল্লাহ তাআলা আমাকে অনেক টাকা পয়সা দিয়েছেন, আমার আর টাকা পয়সার কোনো প্রয়োজন নেই। তাছাড়া আমি এসব কাজ কখনোই করব না, এটা খুব আপনি ভালো করে জানেন। আমি ওরকম ধরনের মানুষ নয়। আপনি বিষয়টা ভালোভাবে মনে হয় বুঝতে পারেননি। দেখুন, এতে করে আপনার লাভ হবে, আমারও লাভ হবে। তাছাড়া আমাদের ছেলেরা এটা চাচ্ছে যে আমরা এই কাজটা করি, আর এই কাজটা করলে আপনার অনেক লাভ হবে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। দেখুন, এই ড্রাগসের কারণে যথাযথ ছেলেমেয়েদের জীবন নষ্ট হবে। তাদের মধ্যে আমার ছেলেও হয়তো থাকতে পারে, কারণ ছেলেমেয়েরা বড় হয়ে গেলে মা বাবার ঠিকমতো খোঁজখবর রাখতে পারে না। আমার ছেলে যে নষ্ট হবে না এই ড্রাগসের মাধ্যমে, সেটা কী গ্যারেন্টি আছে? আর তাছাড়া আমার এত টাকা পয়সার প্রয়োজন নেই, আর আমি এসব খারাপ কাজে কখনোই যাব না। আর একবার যদি আপনি এসব কথা বলেন তাহলে আমি আপনাকে পুলিশে দিতে বাধ্য হব। আমি যদি আজকে এখান থেকে ফিরে যাই খালি হাতে তাহলে কিন্তু অনেক বড় সমস্যা পড়বেন আপনি। আপনি আমাকে খুব ভালোভাবে চেনেন, আমি কি করতে পারি আর না করতে পারি। আপনি আমার প্রস্তাবে রাজি হলেন না, এখন দেখেন আপনার কি অবস্থা হয়। এতে করে আমার যে অবস্থাই হোক না কেন আমি কোনো ভয় করি না। আপনি জানেন আপনি কার সাথে বসে কথা বলছেন। আপনার সঙ্গে আমার পার্টনারশিপ ক্যান্সেল করে দিয়েছি। আপনি এখনই আমার অফিস থেকে বের হয়ে যান, আর কখনো আমার অফিসে আসবেন না, আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন না। একবার দাঁড়িয়ে থাকলে আমি এখনই পুলিশ ডাকতে বাধ্য হব। তারপর খলিল সাহেব রাগ করে সেখান থেকে বেরিয়ে গেল। আর বেরিয়ে যাওয়ার পরে তার গোডাউনে চলে আসলো। আর গোডাউনে আসার পরে তখন তার কাছের লোক ফখরুল বলতে শুরু করলো, বস, আপনার পার্টনার আরমান সাহেব কি আপনার সাথে ব্যবসা করার জন্য রাজি হয়েছে নাকি? শালা এখনও তার নীতিবাক্য নিয়েই আছে। শালা তো এত সহজে রাজি হওয়ার কথা না। আসলে তুই ঠিকই বলেছিস,
ও এত সহজে রাজি হবে না, উল্টো আমাকে পুলিশে ভয় দেখিয়েছে। ও যদি একবার মুখ খুলে দেয় তাহলে তো অনেক বেশি সমস্যা হয়ে যাবে। পুলিশের কাছে সব কিছু বলে দিলে আমার ব্যবসার সব কিছু বন্ধ হয়ে যাবে। এমনকি আমি, তুই, সবাই কি অবস্থা হতে পারে সেটা তুই ভালো করে বুঝতে পারছিস। আমার মনে হয় তাকে বলাটা আর উচিত হয়নি। আর এমনি তো সে কদিন পরে জানতে পারতো, তখন তো আরও বেশি সমস্যা হতো। তাহলে উপড়ে ফেলি গোড়া থেকে। এখনই আমাকে কিছু ভাবার সময় দেন। ওকে মেরে ফেলাটা বিষয় না। ওকে মেরে ফেললে ওর কোনো কিছু আমার করতে পারবে না। কিন্তু কথা হচ্ছে, এই বিজনেসটা টিকবে তো আমাদের? বস, আমরা তো অনেক আগেই এসব ব্যবসা করে আসছি। তখন যেহেতু কোনো কিছু হয়নি, এবারও কোনো কিছু হবে না। দেখবেন চারদিকে আমাদের লোকজন ভরে যাবে। আর আপনি বললে আজকের মধ্যে আমি কাজটা করে ফেলি, মেরে ফেলবো শালাকে। ঠিক আছে, এমনভাবে মারবি যেন কেউ কোনো কিছু বুঝতে না পারে, জানতে না পারে। কোন অজ্ঞাত লোক মেরেছে সেটা কোনো জানা নেই। তাছাড়া আমি চৌধুরী গ্রুপ ইন্ডাস্ট্রির মারে চৌধুরীর সঙ্গে কথা বলেছি, সেও এই কাজটাই করতে বলেছে। ফখরুল এই কথা বলার পরে তখন সেখান থেকে চলে যায়। আর সেখান থেকে চলে যাওয়ার পরে ওদিকে সবকিছু ব্যবস্থা করতে থাকে আরমান সাহেবকে মেরে ফেলার জন্য। আর এদিকে আরমান সাহেবের ছেলে রাফির কাছে খবর চলে আসে তার বাবাকে কেউ যেন মারার চেষ্টা করছে। আর অফিস থেকে বের হচ্ছিল, আর তখনই এই খবরটা পায় রাফি। তখন তার বাইকে করে যথারীতি চলে আসলো খলিলের গোডাউনের সামনে। আর খলিলের গোডাউনের সামনে আসার পরে যথারীতি দেখতে পারলো খলিল কিছু লোকজনের সঙ্গে আলোচনা করছিল। আর তখন রাফিকে দেখতে পায় খলিল। আর খলিল তখন রাফিকে বলতে শুরু করলো, কি ব্যাপার, আজকে সূর্য কোন থেকে উঠলো? আজকে রাফি আমার গোডাউনে চলে এসেছে? তারা কোনো দরকার এসেছে নিশ্চয়ই। বল, তোমার কি দরকার? তোমার জন্য সব কিছু বাদ দিয়ে দিলাম, তুমি এসেছো বলে কথা। আপনি কি মনে করছেন আমার বাবাকে মারবেন আর অথচ আমি সেটা জানতে পারবো না? এটা তো কখনো হতে পারে না। আমি এত কাঁচা লোক নই যে আপনি আমার পরিবারের দিকে হাত বাড়াবেন। কি বলছো তুমি এসব পাগলের মতো? আমি আর তোমার বাবা পার্টনার। আমি কেন তোমার বাবাকে মারতে যাব? হয়তো অন্য কেউ মারতে চাইছে। বিশেষ করে চৌধুরী গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক চৌধুরী মারতে চায় তোমার বাবাকে। আমি কেন মারতে যাব আমার বন্ধুকে? আপনি না খুব ভালো অভিনয় করতে পারেন। আপনি বিজনেস না করে যদি অভিনয় করতেন তাহলে খুব ভালো করতে পারতেন। বাংলাদেশে গুণী শিল্পীর খুবই অভাব। আপনি গেলে হয়তো ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ অনেক উন্নতি হতো। দেখো রাফি, তুমি কিন্তু আমাকে এভাবে অপমান করতে পারো না। এভাবে অপমান করার রাইট কিন্তু তোমার নেই। তুমি যা ইচ্ছা তাই বলে যাবে, তোমাকে কোনো কিছু বলা যাবে না, এটা তো কখনো হতে পারে না। তুমি আমার জায়গায় এসে আমাকে অপমান করতে পারো না। ও তাই নাকি? তাহলে আমার বাবাকে দিয়ে থ্রেট দেওয়া হলো। তার অফিসে গিয়ে তার কেবিনের মধ্যে বসে তাকেই মারার হুমকি দিয়ে আবার এখানে এসে ফখরুলকে দায়িত্ব দিয়েছেন আমার বাবাকে মারার জন্য। আজকে রাতে এত বড় সাহস, আর অথচ মনে করেছিস তুই বেঁচে যাবি? এই কথা বলার পরে তখন রাফি খলিলের কলারের মধ্যে ধরে সেখানেই লাথি দিয়ে ফেলে দিল। আর ফেলে দেওয়ার পরে যথারীতি এসে মারতে শুরু করলো। আর খলিলের লোকজন রাফিকে মারতে আসলো, কিন্তু কেউই রাফির সঙ্গে পারল না। রাফির কোমরে থাকা রিভলভার দিয়ে সবাইকে মেরে ফেললো। আর এদিকে খলিল ভয়ে চুপসে আছে। আর তখন রাফি তাকে বলতে শুরু করলো, তোকে বাঁচিয়ে রাখার কোনো ইচ্ছাই আমার নেই, কারণ তুই আমার বাবার সঙ্গে বেয়াদবি করেছিস। এই ব্যবসা আমার দাদার কাছ থেকে আমার পেয়েছে বাবা। তারপর বাবা, আমি যুগ যুগ ধরে এই ব্যবসা তুই এই কয়দিনে নষ্ট করে দিবি। এত বড় সাহস তোর! এটা আমাদের পরিবারের একটা ইমোশন, বুঝতে পারলি? তোকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। তোকে বাঁচিয়ে রাখলে দেশের অনেক ক্ষতি হবে। আমি আর কখনো তোমাদের সঙ্গে লাগতে যাব না। আমার অনেক বেশি ভুল হয়ে গেছে রাফি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার বাবার মতো, তুমি তো আমার ছেলের মতো। তোমার বয়সে আমার তো একটা ছেলেও আছে। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমাকে একবার সুযোগ দাও, আমি নিজেকে সহ্য নেব, সত্যি বলছি। তুই আমার বাবার মতো, কিন্তু বাবা নয়। আর তোর মতো বাবা থাকলে আমি নিজেই তোকে গুলি করে মেরে দিতাম। আমার আবার হাত খুব ভালোই চলে। আর চৌধুরীর কথা বলছিস, চৌধুরী যদি এরকম কোনো প্ল্যান করে থাকে তাহলে আমি তাকে নিজের হাতে মারব এবং তারই মেয়েকে বিয়ে করব। বুঝতে পারলি কিছু?
যা প্ল্যান করার সব কিছু ওই চৌধুরী করেছে, আমি কোনো কিছু করিনি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনই এইসব করবো না। আমি এখন থেকে ভালো হয়ে যাব, আমি এই দেশ ছেড়ে চলে যাব। রাফি কোনো কথা ছাড়াই খলিলকে মেরে ফেলল। খলিল কাটা মুরগির মতো ছটফট করতে করতে সেখানেই মারা গেল। আর খলিল মারা যাওয়ার পরে সেই গোডাউনের মধ্যে আগুন লাগিয়ে দিল। আগুন লাগানোর পরে রাফি চলে আসলো তার জায়গায়, বাসায় সে ঘুমিয়ে গেল। পরদিন সকালবেলা হঠাৎ করেই তার মোবাইলটা বেজে উঠল, আর তার কারণেই ঘুমটা ভেঙে গেছে। রাফির বাবা কল দিয়েছে। রাফির বাবা যথারীতি বলতে শুরু করলো, রাফি, তুই কিন্তু কাজটা একদমই ভালো করলি না। আইন নিজের হাতে তুলে নেওয়া, আমি কি তোকে এটা শিক্ষা দিয়েছি? ছোটোবেলা থেকে যে আইন সবসময় নিজের হাতে তুলে নিবি, তুই কেন এটা করতে গেলি? আমি খুব ভালো করে জানি যে এটা তুই ছাড়া অন্য কেউ করতে পারবে না। বাবা, তোমার কাছে এটা ঠিক না হতে পারে, কিন্তু আমার কাছে এটা ঠিক। আর ওর মতো শয়তানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুমি খুব ভালো করে জানো ওর জন্য এই সমাজের কত কত ছেলে মেয়ে নষ্ট হচ্ছে শুধুমাত্র ড্রাগসের কারণে। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তোর কিন্তু এটা করা উচিত হয়নি। দেশে আইন আদালত থাকতে তুই কেন নিজের হাতে ওদের মারতে গেলি? নিজের গায়ে কলঙ্ক দিবি না। বাবা, ও তোমাকে মারার হুমকি দিয়েছে। আমি যদিও তাদেরকে না মারতাম, ও তোমাকে মেরে ফেলতো। তখন কি করতে? আমি মানছি যে আইন নিজের হাতে তুলে নিয়েছি, কিন্তু আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি, আর কোনো প্রমাণ রাখিনি। মানুষের সঙ্গে সব কিছু ঝামেলা আমার, তোর কিছু না। তুই তোর মতো থাক, আমাকে আমারটা ভালো বুঝতে দে। একটা কথা মাথায় রাখবি, আমি যখন না বলবো কোনো জিনিস, তাহলে সেটা কখনোই করবি না। আমার কাছে অন্ততপক্ষে জিজ্ঞাসা করতে পারতি তুই। আমি তোকে ছোটোবেলা থেকে পড়াশোনা করি এতটুকু শিক্ষা দিতে পারিনি। আমার আফসোস হচ্ছে তোর জন্য। তুই একটা মানুষকে খুন করে ফেললি, ছি। এই কথা বলার পরে তখন রাফির বাবা আরমান সাহেব কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পরে রাফির আম্মু রাফির বাবাকে জিজ্ঞেস করতে শুরু করলো, তুমি ছেলেটাকে এমন করে কথা বললে কেন? ছেলেটা হয়তো কষ্ট পেয়েছে। আর রাফি যদি এই কাজটা না করতো, তাহলে অন্য কেউ একজন তোমাকে এসে মেরে ফেলতো, তখন কি করতে? হ্যাঁ, এটা ঠিক যে রাফি আইন নিজের হাতে তুলে নিয়েছে। দেখো রাফির আম্মু, তুমি সব কিছু বুঝেও যদি আমাকে এসব কথা বলো, তাহলে কি আর বলবো? আমাদের ছেলে একটা খুন করেছে। তুমি বুঝতে পারছো এটা কত বড় একটা কথা? তোমার ছেলে মানুষ মারতে পারে, আমি তো তাকে এই শিক্ষাটা দিইনি। ছোটোবেলা থেকে বিদেশে পড়াশোনা করেছি, সে একটু স্বাধীনতা চেয়েছে, আমি তাকে স্বাধীনতা দিয়েছি। তাই বলে এমন স্বাধীনতা সে পেয়েছে যে কিনা একটা খুন করতে পেরেছে? প্লিজ, তুমি আর ওর উপর অভিমান করে থেকো না। ও ছোট মানুষ না হয়, একটা ভুল করে ফেলেছে। আর ও খুব ভালো করেই জানতো যে ওই খলিল সাহেব একটা খারাপ লোক। আর এরকম সমাজের আগাছা যদি কেউ না মারে, তাহলে ওরা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। আর তাছাড়া পুলিশ আদালত ওদের কোনো কিছুই করতে পারতো না, তুমি খুব ভালো করেই জানো। আমি এখনও কিছু ভাবতে পারছি না। হ্যাঁ, ও সব কিছু টাকা দিয়ে কিনে নিয়েছে সবাইকে, তার জন্য এখন পর্যন্ত আইন আদালত তাকে কোনো কিছু করতে পারেনি। তাই বলে তোমার ছেলে আমি নিজের হাতে তুলে নেব, এটা তো ঠিক না। এই কথা বলার পরে তখন আরমান সাহেব খাবার না খেয়েই অফিসে চলে আসলো। তার মানে আসলে এটা মেনে নিতে পারছেন না। আর এটা ভাবতে ভাবতে বেশি অনেকটা সময় পার হয়ে গেল। আর এইদিকে চলে আসলো রাফি অফিসে। অফিসে আসার পরে দেখতে পারলো অফিসটা খুব সুন্দর করে সাজানো হচ্ছে। রাফির মাথায় কোনো কিছুই আসছে না, হঠাৎ করে অফিস এরকম সুন্দর করে সাজানোর মানেটা কি? আজকে তো বছরের প্রথম দিন না, তাহলে কেন এত সুন্দর করে সাজানো হচ্ছে? তখন রাফি কলিগ রিয়া এসে বলতে লাগলো, আরে রাফি সাহেব, আপনি দেখি কোনো কিছুই জানেন না। এভাবে তাকিয়ে অবাক হওয়ার কোনো কিছু নেই। আজকে হচ্ছে ম্যাডামের জন্মদিন, তার জন্যই আজকে এরকম সুন্দর করে সাজানো হচ্ছে। আর আজকে অফিসে কোনো কাজ নেই। ও আচ্ছা, তা ম্যাডামের জন্মদিন তার বাসায় না সাজিয়ে অফিসে সাজানোর মানেটা কি? আমি সেটাই তো বুঝতে পারছি না, তার জন্যই অবাক হচ্ছি। মানুষের জন্মদিনের সময় বাসায় সাজানো হয় সুন্দর করে, তাই বলে এখানে সাজাতে হবে অফিসের মধ্যে? এই কথাটার রাফি বলার পরে পেছন থেকে মারিয়া খুব ভালো করেই শুনতে পারলো। মারিয়া কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। তবে মারিয়া যে শুনতে পেয়েছে এটা রাফি দেখতে পারেনি। রাফি তখন রিয়ার সঙ্গে কিছু কথা বলল। রিয়ার সঙ্গে কথা বলার পরে সেও কাজ করতে শুরু করলো। আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়।
অফিসের মধ্যে কিছুটা অনুষ্ঠান করে কেক কাটা হয়। আর কেক কাটার পরে যথারীতি মারিয়া বলল তার বাসার সন্ধ্যার সময় অনেক বড় করে প্রোগ্রাম করা হয়েছে, তাই সবারই আসতে হবে সেখানে। মারিয়া মনে মনে এটা ভাবতে লাগলো। আমার বাসায় যাওয়ার পরে সব কিছুর প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। তুই আমাকে এইসব কথা বলিস, তোর এত বড় সাহস, দেখে নিস তুই আমি তোকে কি করতে পারি। সন্ধ্যার সময় অফিসের সকলে রেডি হয়ে চলে আসলো মারিয়ার বাসায়। আর এখানে অনেক মেহমান এসেছে, সকলেই বেশ এনজয় করছে। আর এদিকে রাফি যথারীতি একপাশে গিয়ে দাঁড়ালো আর দেখতে পারলো মারিয়া প্রচুর পরিমাণ ড্রিঙ্কস করছে, তবে আশেপাশে তার বাবা মাকে দেখা যাচ্ছে না। হয়তো তারা একটু ব্যস্ত রয়েছে, তার জন্যই এমন সুযোগ পেয়েছে মারিয়া। ড্রিঙ্ক করছে আর তার বান্ধবীদের সঙ্গে উল্টাপাল্টা কথা বলছে মারিয়া। হঠাৎ করেই মারিয়া তার বান্ধবীর কথা শুনে বেশ অবাক হয়ে যায়। কথাগুলো ছিল এমন। মারিয়া, তুই তো রাফিকে অপমান করতে করতেই তুই নিজেই রাফিকে ভালোবেসে ফেলেছিস, তাহলে এখন পর্যন্ত রাফিকে কোনো কিছু বলতে পারছিস না কেন বলতো? আর ছেলেটাকে এত পরিমাণে অপমান করার কি আছে? যেহেতু তাকেও তুই ভালোবেসে ফেলেছিস, তাহলে এগুলো করার মানেটা কি? আসলে তোমাদেরকে কখনো আমার কাহিনীটা বলা হয়নি। একদিন আমি রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর হঠাৎ করে একটা ছেলে এসে আমাকে ঠাস করে থাপ্পড় মারলো। আর সেই ছেলেটা ছিল রাফি। ছেলেটাকে দেখেই বুঝেছিলাম যে ছেলেটা হয়তো এর সন্তান, কারণ কাপড় চোপড় তেমন একটা ভালো ছিল না। আর ছেলেটাকে আমি প্রথম দেখাই ভালো লেগেছিল, তবে তার জ্ঞান দেওয়াটা আরও বেশি ভালো লেগেছিল। তারপর একদিন অফিসের মধ্যে দেখতে পারলাম চাকরি নিয়েছে। তারপর আর কি, ইচ্ছে করে এরকম শাস্তি দিয়েছিলাম। তবে এটা ঠিক যে ছেলেটা অত্যন্ত ভালো আর সে মনে করে আমি অনেক অহংকারী, কিন্তু একদিকে যে আমি তাকে ভালোবাসি সেটা কখনোই তাকে বলিনি। হ্যাঁ, সেটা বুঝতে পারলাম। তুই প্রথম দেখায় তাকে ভালোবেসে ফেলেছিস আর মজা করে তুই ছেলেটাকে অপমান করছিস, কিন্তু ছেলেটা তো তোকে ভালো না বাসতে পারে। তখন কি করবি? ছেলেটা তোকে যদি মন থেকে ঘৃণা করে তখন কি করবি তুই? এবং তুই যে ব্যবহার করিস প্রতিনিয়ত, তোকে ঘৃণা করাটাই উচিত। যে কোনো ছেলে থাকলে তোকে ঘৃণা করবে। সেটা তুই ঠিকই বলেছিস, তবে আমার মনে হয় না সে আমাকে পছন্দ করবে। আমার বিশ্বাস আছে যে সে আমাকে অবশ্যই ভালোবাসবে, তবে আমি কখনো তা আমার ভালোবাসা প্রকাশ করতে পারবো কিনা জানি না। শোন, তুই আর ড্রিঙ্কস করিস না। যদি আন্টি আঙ্কেল জানতে পারে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তোর আর আমাদের খবর আছে। আর তুই ড্রিঙ্কস করলে কিন্তু নিজেকে সামলাতে পারিস না, কখন কি করবি নিজেও জানিস না। এই কথা বলার পরে তখন মারিয়া আরো বেশি করে ইউজ করতে শুরু করলো। আর এদিকে রাফি এক পাশে দাঁড়িয়েছিল। আর হঠাৎ করে অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠান শুরু হওয়ার সময় মারিয়া খুব ঠিক ছিল। আর হঠাৎ করে মারিয়া অনুষ্ঠান শেষ করে সকালেই খাওয়া দাওয়া করার পালা। আর তখনই মারিয়া রাফির কাছে আসলো। রাফির কাছে আসার পরে টানতে টানতে সোজা ছাদে নিয়ে চলে আসলো। এই মুহূর্তে ছাদে তেমন কেউ নেই, কারণ সকলে নিচে বেশ অনেক মজা করছে। আর এদিকে মারিয়া তখন রাফির দিকে এগিয়ে যেতে শুরু করলো আর রাফি পেছনে যেতে শুরু করলো। যেতে যেতে হঠাৎ করে দেয়ালের সঙ্গে আটকে যায় রাফি। আর তখন মারিয়া এসে তার গলার মধ্যে প্রথমে কিস করে রাফিকে বলতে শুরু করলো, সেই কবে থেকে তোকে আমি ভালোবাসি। তুই কি আমার দিকে তাকাতে পারিস না, ভালো করে দেখতে পারিস না? আমি যে একটা মেয়ে, আমার যে অনেক কিছুই প্রয়োজন হয়, তুই কেন বুঝিস না? মারিয়া, তুমি কিন্তু মাতলামো করছো। এই মাতলামি করাটা আমার একদমই পছন্দ করি না। প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও। আর লোকজন জানাজানি হলে অনেক বেশি সমস্যা হবে। তুমি কিন্তু এখন নিজের মধ্যে নেই। আমি খুব ভালো করেই জানি তুই আমাকে ভালোবাসিস, তবুও তুই আমাকে তোর কাছে টেনে নিতে পারছিস না কেন সেটা বল। তুই কি অন্য কোনো মেয়েকে ভালোবাসিস নাকি তুই রেশমিকে ভালোবাসিস? তুই যদি রেশমিকে ভালোবেসে থাকিস তাহলে তোকে আমি মেরে ফেলবো। কি নেই আমার মধ্যে যে তুই রেশমির দিকে বারে বারে তাকাচ্ছিলি? মনে করেছিস আমি কোনো কিছু বুঝি না? সব কিছুই বুঝতে পারি আমি। সত্যি বলতে মাতলামো করাটা আমার একদমই পছন্দ না। তাছাড়া তুমি যেটা করছো এটা একদমই ঠিক হচ্ছে না। দেখো, তুমি আমাকে ভালোবাসো ঠিক আছে, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু কখনো ভুলতে পারিনি। সুস্থ অবস্থায় তো কখনো বলতে পারবো না কখনো, তাই এই অবস্থায় বলতে হচ্ছে তোমাকে আমি সত্যিই অনেক ভালোবাসি। কিন্তু কখনো তুমি আমাকে ভালোবাসবে কি না সেটা জানি না। আর এই অবস্থায়
তোমার সঙ্গে আমি কখনোই এসব করতে পারবো না, কারণ তোমাকে আমি ভালোবাসি। কোনো প্রবলেম নেই। আমি না হয় রাকিবকে ভালোবাসতাম, রাকিবের সঙ্গে একটা ভুল করেই ফেলেছিলাম, তাই বলে তুই আমাকে ভালোবাসবি না কেন? কেন ভালোবাসবি না তুই? রাকিবকে তো আমি ভুলে গেছি, আর রাকিবকে কখনো আমি ভালোবাসতাম কিনা জানি না। রাফি তখন আর কোনো কথা না বলে মারিয়াকে একটা থাপ্পড় মারলো। আর মারিয়াকে থাপ্পড় মারার পরে তখন রাফি নিচে চলে যায়। আর এদিকে মারিয়া হাসতে শুরু করলো, কারণ মারিয়া ইচ্ছা করেই এমনটা করেছে রাফির মন পরীক্ষা করার জন্য। সে কি রাফিকে আসলে ভালোবাসে কিনা, আর এটা খুব ভালো করেই রাকিব দেখতে পারলো। আর রাকিব দেখতে পারার পরে রাফির দিকে রাগী দৃষ্টিতে তাকায়। তবে রাফি এগুলো কোনো কিছুই বুঝতে পারলো না। রাফি সকলের সঙ্গে কথা বলছিল, আর এদিকে মারিয়া হাত মুখ ধুয়ে এসে সবার সামনে দাঁড়ায়। রাফির দিকে বারবার তাকাচ্ছিল, রাফিও বারবার তাকিয়ে দেখছিল মারিয়াকে। রাফি মনে করছে ফ্রেশ হয়ে এসে এখন মনে হয় কিছুটা স্বাভাবিক হয়েছে, তবে আগের ঘটনাগুলো মনে আছে কিনা কে জানে। রাফি এগুলোই মনে মনে ভাবছিল। আর এদিকে রাকিব মনে মনে ভাবতে লাগলো, আমার যা কিছু হয়ে যাক কোনো সমস্যা নেই, কিন্তু এই শালিকে আমি নষ্ট করে ছাড়বো। আমার মনের মধ্যে বসে রাখা ভাগ আজকে জেগে উঠবে, কারণ শালিকে অনেকদিন ধরে এই পেছনে পড়ে আছে। শালি আমাকে পাত্তাই দিচ্ছে না, জন্মদিনের মধ্যে ইনভাইট করে, আর আজকে রাতের সঙ্গে প্রেমের লীলায় আসক্ত হয়ে গেছে। তোর প্রেম ভিড় করছি, এমন অবস্থা করব যা কখনো মানুষের সামনে মুখ দেখাতে পারবি না। হুট করে মারিয়া ফোনে একটা কল আসলো, আর তখনই মারিয়া একটু বাইরে চলে গেল। রাফি হয়তো ভাবলো তার কোনো আত্মীয় হয়তো এসেছে, তার জন্যই রিসিভ করতে গেছে। রাফি যথারীতি তার কলিগ রিয়ার সঙ্গে কথা বলতে শুরু করলো, আর রিয়া রাফিকে বলতে লাগলো, তবে যাই বলেন রাফি সাহেব, আপনার সঙ্গে কিন্তু ম্যাডামকে খুব ভালো মানাবে। আমি মন থেকে দোয়া করি যেন ম্যাডাম আপনাকে ভালোভাবে মেনে নেয়, এর আগে মানুষটাই যেন আপনার ঘরের বউ হয়। এমন কপাল কি আর আমার আছে? এমন কপাল হয়তো আমার নেই, তবে যদিও থাকে তাহলে এখন পর্যন্ত তো কোনো কিছুই হলো না। এখন পর্যন্ত তো খারাপ ব্যবহার ছাড়া ভালো আশাই করা যায় না, বুঝতে পারলেন না? আমি মারিয়া ম্যাডামকে যত ভালো চিনি, মারিয়া ম্যাডাম কিন্তু এমন ছিল না। আপনি আসার পর থেকে হয়তো আমার হয়ে গেছে, তবে যার প্রতি বেশি রাগ তাকেই কিন্তু ভালোবাসা যায়, কথাটা কিন্তু মাথায় রাখবেন। রাফি রিয়ার সঙ্গে এইগুলো কথা বলছিল, আর এদিকে রাকিব মারিয়াকে বাইরে আসতে বলে তার গাড়িতে করে তুলে নিয়ে গেল তার আস্তানার মধ্যে। রাকিব মারিয়াকে নিয়ে আসার পরে মারিয়াকে চেয়ারের সঙ্গে বেঁধে ফেলল, আর চেয়ারের সঙ্গে বেঁধে ফেলার পরে মুখে টেপ লাগিয়ে দিল যেন কোনো চিৎকার না দিতে পারে। আর তখন রাকিব সামনে আসলো। সামনে আসার পরে মারিয়াকে বলতে লাগলো, তোকে আমি এতদিন ধরে তোর পেছনে পড়ে আছি শুধুমাত্র তোর দেহটাকে পাওয়ার জন্য, আর তুই কিনা রাফির জন্য পাগল ওই ছোট লোকের জন্য। ওই ছোট লোকের কি আছে যা আমার মধ্যে নেই? তুই আমাকে কেন ভালোবাসতে পারছিস না? এই কথা বলার পরে তখন মুখ থেকে ট্যাপ সরিয়ে দিল, আর মুখ থেকে ট্যাপ সরিয়ে দেওয়ার পরে তখন মারিয়া হাঁপাতে হাঁপাতে রাকিবকে বলতে শুরু করলো রাকি কণ্ঠে, ওর মধ্যে তোর পার্থক্যটা হলো অনেক বেশি। ও শুধুমাত্র আমাকে ভালোবাসে, আর ভালোবাসার জন্য সে আমার জন্য সব কিছুই করতে পারে। তুই শুধু আমার টাকা আর আমার দেহটাকে ভালোবাসিস, তুই শুধু এই দুইটাকেই ভালোবাসিস, এছাড়া তুই কোনো কিছুই আমার কাছে ভালোবাসা কি সেটা আমি রাফির কাছ থেকে বুঝেছি। কাউকে ভালোবাসলে মুখ বুজে সব কিছুই সহ্য করা যায়, তার জন্যই তো আজকে তোকে নষ্ট করে দিব, যার ফলে তোকে কেউ বিয়ে করবে না, আর তুই সমাজে মুখ দেখাতে পারবি না। তখন দেখবো তোর এত দিমাগ কোথায় যায়, তোর এত বড় নীতি কথাগুলো তোর কাজে লাগে কিনা। রাফি তোর থেকে অনেক বেশি আলাদা। রাফি গরিব হলেও রাফির মন মানসিকতা তোর থেকে অনেক অনেক বেশি উপরে। রাফিকে আমি অনেকভাবে পরীক্ষা করে দেখেছি। রাফি অন্যরকম একটা ছেলে। হয়তো আমি আর রাফি সম্পর্কে একটা কথা শুনতে চাই না, তোকে আমি নষ্ট করব, আর আজকে তোকে এখানে কেউ বাঁচাতে আসবে না, তোর রাফি এখানে কেউ বাঁচাতে আসবে না। এই কথা বলার পরে তখন জানোয়ারের মতো রাকিব মারিয়ার উপর ঝাঁপিয়ে পড়লো, আর মারিয়া কান্না করতে লাগলো, আর জোরে জোরে চিৎকার করতে লাগলো, কারণ এই নির্জন এলাকায় তাকে বাঁচানোর মতো লোকজন কেউই নেই। আর এদিকে রাফির কিছুটা সন্দেহ হয়ে গেল। প্রায় অনেকক্ষণ হয়ে গেল মারিয়া বাহিরে গিয়েছে, কিন্তু তার কোনো খোঁজ নেই। আর এদিকে টায়ারের দাগ দেখে রাফি অনেকটা ভয় হতে শুরু করলো। তার মানে রাকিব হয়তো কোনো কিছু তার সঙ্গে করে ফেলেছে। তাড়াতাড়ি করে মারিয়ার নাম্বার ট্র্যাক করার পরে রাফি তার বাইকে করে সেখানে এসে পৌঁছলো।
আর সেখানে পৌঁছানোর পরে দেখতে পারলো মারিয়াকে নিচে ফেলে রাখা হয়েছে। মারিয়ার শরীরে বেশ অনেক দাগ দেখা যাচ্ছে, শরীরে তেমন কোনো কাপড় চোপড় নেই। এগুলো দেখার পরে রাফির চোখ বন্ধ করে ফেলল। রাফির আর বুঝতে বাকি রইল না তার সঙ্গে কি হয়েছে। রাফি পাশে থাকা ছেঁড়া জামা কাপড়গুলো দিয়ে মারিয়াকে পেঁচিয়ে নিল আর তার শার্ট দিয়ে ঢেকে চোখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফেরালো। আর জ্ঞান ফেরার পর মারিয়া রাফিকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। আর তখন মারিয়া কান্না করতে করতে রাফিকে বলতে শুরু করলো, প্লিজ তুমি আমার কাছে কেন এসেছো? আমার কাছে এসো না, তুমি আমার কাছ থেকে চলে যাও। আমি অপবিত্র হয়ে গেছি, তোমার ভালোবাসা শেষ হয়ে গেছে। পাওয়ার আগে তোমার ভালোবাসা শেষ। আমি সমাজের সামনে কি করে বেঁচে থাকবো? প্লিজ এরকম বলো না। তুমি ছাড়া আমি একেবারে শেষ হয়ে যাব। সেদিন রাস্তায় প্রথম দেখার পরে তোমার প্রতি অন্যরকম ভালো লাগে গিয়েছিল। আসলে এতটা ভালোবেসে ফেলেছি তোমায় যা বলার মতো নয়। কিন্তু তোমার পরিবার আমাকে কখনোই এখন মেনে নেবে না, এটা সম্ভব না। আমি আমার নিজের মা বাবাকে মুখ দেখাতে পারবো না। তোমাদের বাড়িতে আমি কি করে মানুষের সামনে মুখ দেখাবো? রাকিব তোমার এত বড় সর্বনাশ করেছে, রাকিবের বেঁচে থাকার কোনো অধিকার নেই। চলো আগে তোমাকে হাসপাতালে নিয়ে যাই, তারপরে রাকিবের ব্যবস্থা করছি। আমাকে তো চেনে না। রাফি তখন ফোন দিয়ে গাড়ি নিয়ে আসতে বলল কাউকে। আর প্রায় 10 মিনিটের মধ্যেই গাড়ি নিয়ে চলে আসলো। আর গাড়িতে করে নিয়ে আসা হলো হাসপাতালে। মারিয়াকে হাসপাতালে ভর্তি করে রাফি চলে আসলো গাড়িতে করে রাকিবের কাছে। রাকিবের বন্ধু বান্ধব নিয়ে রাকিব পার্টি করছে। আর সেখানে এসে রাকিবের সকল বন্ধু বান্ধবকে ইচ্ছে মতো মারতে শুরু করলো। আর এইদিকে রাকিব পালাতে শুরু করলো। আর রাকিবকে ধরে ফেললো রাফি। ধরে ফেলার পরে তখন রাফিকে মারতে লাগলো। আর তখন রাকিব বলতে লাগলো, তুই জানিস না তুই কার গায়ে হাত দিয়েছিস? আমি চাইলে কি করতে পারি? তোর ভাবনার বাইরে। তোর মতো ছোট লোকের এত বড় সাহস, তুই আমাকে মারছিস? তুই বাঁচতে পারবি না। আমাকে ছোট লোক বলার তোর কোনো অধিকার নেই। আমার যা আছে তোর বাপ দাদার সম্পত্তি 10 বার কিনতে পারবো, আবার 10 বার বিক্রি করতে পারবো, কোনো সমস্যা হবে না। আরমান চৌধুরীর নাম শুনেছিস? আমি তার একমাত্র ছেলে রাফি চৌধুরী। শুধুমাত্র মারিয়াকে ভালোবেসে এতদিন ছদ্মবেশে ছিলাম। কেন মারিয়া শুধুমাত্র আমাকেই ভালোবাসে, আমার টাকা পয়সাকে নয়, এবং আমি সেটা সফল হয়েছি। কিন্তু তুই যে মারিয়ার সর্বনাশ করেছিস, এটার জন্য তোর একমাত্র শাস্তি হলো মৃত্যু। আসলে মারিয়াকে আমি ভালোবাসতাম। মারিয়া আমার কথায় রাজি হয়নি দেখে আমি এরকমটা করে ফেলেছি। আমি অনেক ভুল করে ফেলেছি ভাই, আমাকে ক্ষমা করে দে। তুই আমার কাছে ক্ষমা চাইছিস 30 মিনিট আগে যে কাজটা করে এসেছিস, আর এখন ওই কাজটার জন্য তুই আমার কাছে মাপ চাইছিস। তুই কি ফিরিয়ে দিতে পারবি তার সম্মান? তুই কি ফেরাতে পারবি তার ওই চাঞ্চল্যকর হাসি মুখটা? তারপর রাফি গুলি করে মেরে ফেললো রাকিবকে। আর রাকিবকে গুলি করে দেওয়ার পরে রাকিব ছটফট করতে করতে সেখানেই মারা যায়। আর রাকিব মারা যাওয়ার পরে রাফি হাসপাতালে চলে আসলো। আর হাসপাতালে আসার পরে তখন মারিয়া রাফিকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো আর বলতে শুরু করলো, তুমি আমাকে কেন বাঁচালে? আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। প্লিজ তুমি এখান থেকে চলে যাও। তোমার সুন্দর ভবিষ্যতের অপেক্ষা করছে আমার জন্য। কেন তুমি মানুষের কথা শুনবে, মানুষের কাছে ছোট হবে? প্লিজ। দেখো মারিয়া, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। তুমি তো নিজের ইচ্ছে অনুযায়ী এটা করনি, জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। আর এটা তোমার পরিবারকে জানানোর প্রয়োজন নেই। তুমি বলবে অ্যাক্সিডেন্ট হয়েছে, বুঝতে পেরেছো? যথেষ্ট সম্ভব চেষ্টা করবে ওদের কাছ থেকে লুকিয়ে রাখা। আর বিয়ের ব্যবস্থা আমি করছি। আশা করি আমার পরিচয় জানলে তোমার। কি বলছো তুমি? তোমার মাথা কি ঠিক আছে? আমি এত বড় একটা ঘটনা, সেটা আমি আমার বাবা মার কাছ থেকে লুকিয়ে রাখবো? না, এটা হতে পারে না। আমি এটা কি করে করব? তাছাড়া তুমি কেন এগুলো করছো আমার জন্য? আমি তোমার জন্য কেন করছি সেটা কি আবারও তোমাকে বলতে হবে? আমি যে তোমাকে ভীষণ বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আর ভালোবাসার জন্য হয়তো এগুলো করছি। আমি আরমান চৌধুরী, একমাত্র ছেলে রাফি চৌধুরী। মারিয়া কান্না করছিল। আর তখন রাফি তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর এইদিকে রাফি তার বাবা মাকে বলল বিয়ের ব্যবস্থা করার জন্য। রাফি যেটা ভয় পেয়েছিল সেটাই হয়েছে।
মারিয়ার মা বাবা হাসপাতালে চলে এসেছে আর সমস্ত ঘটনা জেনে ফেলেছে। রাফি যেহেতু বিয়ে করতে রাজি আছে, তার জন্য মারিয়ার মা বাবা আর কোনো আপত্তি করল না, বিয়ের জন্য রাজি হয়ে যায়। যথারীতি তাদের বিয়েটা সম্পূর্ণ হয়। রাফি এখন দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে। রাফির ভেতরে যেতে বেশি একটু ভয় পাচ্ছে, কিভাবে কি হয়ে গেল সেটাই বুঝতে পারলো না। আর তখনই তার মা পেছন থেকে এসে রাফিকে বলতে শুরু করলো, কি ব্যাপার রাফি, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেয়েটা সেই কখন থেকে তোকে খুঁজেই চলেছে। মেয়েরা তো অসুস্থ, তাই না? তুই শুধু শুধু দাঁড়িয়ে না থেকে ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়। আম্মু, আমি তোমাকে একটা কথা বলতে চাই। সেটা হলো, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে মারিয়ার কি অবস্থা। তোমার কাছে আমি কখনোই কোনো কথা লুকাইনি। আসলে মারিয়াকে ধর্ষণ করা হয়েছে। এটা কোনো অ্যাক্সিডেন্টের ঘটনা নয়। তুমি প্লিজ এটা কাউকে বলবে না, আর মারিয়াকে কখনো ছোট করে দেখবে না। তুমি আমাকে কথা দাও। কি বলছিস এসব পাগলের মতো? আমার এখন ওর কথা শুনে মনে হচ্ছে আমি সঠিক কাজ করেছি। তোর মতো একটা সন্তান পেয়ে আমি তোকে নিয়ে গর্ব করি। আমি জানতাম যে তুই এরকম কোনো কিছু একটা করবি। সত্যি বলছো মা? আসলে আমি ছাড়া তোমারই আর কেউ নেই। এখন আর মারিয়াকে তো আমি মন থেকে ভালোবাসি, আর তার জন্যই কাউকে জানাইনি বিষয়টা। তাই শুধু তোমাকে জানালাম, বাবাকে জানানোর প্রয়োজন নেই। সেটা আমি খুব ভালো করেই জানি। এটা তো কোনো কিছু বলতেই হবে না। যা, মেয়েটা অসুস্থ, গিয়ে ঘুমিয়ে পড়। আর ও কিন্তু এখন পর্যন্ত খায়নি, আমি খাবার দিয়ে রেখেছি। খাওয়া দাওয়া করে তারপর ঘুমাবে দুজন। রাফি রুমের ভেতরে প্রবেশ করলো, আর রুমের ভেতরে প্রবেশ করার পরে যথারীতি দেখতে পারলো মানুষটা ঘুমিয়ে আছে। আর রাফি দরজা লক করে তার মাথার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো। আর তখন মারিয়ার ঘুমটা ভেঙে যায়। আর মারিয়ার ঘুমটা ভেঙে যাওয়ার পরে তখন মারিয়া উঠে গেল। আর তখন রাফি মারিয়াকে বলতে শুরু করলো, কি ব্যাপার, আবার না খেয়ে এখন ঘুমিয়ে গিয়েছো কেন? তোমার না ওষুধ খাওয়ার কথা? ওষুধপত্র না খেলে কি আর তোমার অসুখ ভালো হবে বলো? আমি এসব কোনো কিছু খেতে পারবো না। আমার এসব খেতে ভালো লাগে না। আমাকে নিয়ে একটু ছাদে যাবে? দুজনে মিলে একান্ত সময় কাটাবো। প্লিজ চলো না, যাই। এখানে থাকতে একদম ভালো লাগছে না আমার। এখন তোমাকে নিয়ে সাথে যাওয়া যাবে না, কারণ ছাদের সব বন্ধুবান্ধব আছে আমার। ওরা গেলে তারপরে যাওয়া লাগবে, কিন্তু ওরা কখন যায় সেটার তো ঠিক নেই। চলো, তোমাকে নিয়ে আজকে বাইকে করে ঘুরে আসি, ভালো লাগবে রাতের বেলা। সত্যি বলতে আমারও খুব ইচ্ছে করছিল বাইরে যাওয়ার জন্য, কিন্তু বাইরে তো আর যেতে পারবো না তার জন্য। আর ছাদের কথা বলেছিলাম, চলো তাহলে বাইকে করে ঘুরে আসি। কিন্তু আজকে যে আমাদের বাসর রাত, আর আজকে কি ঘুরতে যেতে হবে যদি মানুষ কিছু বলে? এত কষ্ট করে তোমাকে বিয়ে করলাম, আর এখন তো এই মানুষের কথা নিয়ে পড়ে আছো। মানুষ তো অনেক কিছুই বলে, সব কথা কি শুনতে হবে? আমাদের যেটা ভালো মনে হয় আমরা সেটাই করব, বুঝতে পারলে? সবাই ঘুমিয়ে যাওয়ার পরে রাফি তখন মারিয়াকে নিয়ে বের হলো তার বাইকে করে প্রায় 1-1.5 ঘন্টা ঘোরাফেরা করার পরে বাসায় ফিরল। বাসায় ফেরার পরে মারিয়ার বেশ মনটা হালকা হয়ে গেল। আর তখন দুজনেই ফ্রেশ হয়ে শুয়ে পড়ল খাওয়া দাওয়া করে। তখন রাত প্রায় 1টা বেজে গেছে। আর তখনই রাফি মারিয়াকে বলতে লাগলো, আমার মনে হচ্ছে আমি এই মুহূর্তে বিয়ে করে অনেক বেশি ভুল করেছি। বাবা আসার সময় বলল কালকে থেকে অফিসে যাওয়ার জন্য। বিশ্বাস করো, অফিসে যেতে আমার একদমই ভালো লাগে নাই। ইচ্ছা হয় যে বাসায় বসে বসে যদি সারাটা জীবন পার করে দিতে পারতাম। এই, তুমি তাদের মধ্যে এত ফাঁকি দাও কেন? তুমি এত অলস কেন সেটা বলো। আগে তো অলস ছিলে না, বিয়ে করার সাথে সাথে কি অলস হয়ে গেলে নাকি? বুঝতে পারলাম না। সব কিছু যদি তোমাকে বলে বোঝাতে হয় তাহলে তো আর হলো না। বিয়ের 1 মাস যদি তোমাকে সময় না দিতে পারি তাহলে তো হবেই না। কিন্তু আমার বাপ কখনোই শুনবে না। ওনাকে দোষ দিচ্ছ কেন তুমি? ওনার একমাত্র ছেলে তুমি, দায়িত্ব নিবে না তো কে নিবে? তুমি দায়িত্ব নিতে চাও না কেন? এখন থেকে রেগুলার অফিসে যাবে, আর আমাকে অনেক বেশি ভালোবাসবে, সব সময় বুকের মাঝে আগলে রাখবে। রাফি মারিয়াকে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু মারিয়া একটু দুষ্টুমি করছিল। আর তখন রাফি মারিয়াকে ঝাপটি ধরে শুয়ে রইল, কিন্তু মারিয়া তো নাছোড়বান্দা, মারিয়া তো দুষ্টুমি করেই যাচ্ছে। আর তখন রাফি কিছুটা বিরক্ত হয়ে বলতে লাগলো,
তুমি না অসুস্থ? অসুস্থ শরীর নিয়ে এরকম ফাইজলামো কিন্তু একদমই উচিত না। পরে কিন্তু নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো না। তার জন্যই বললাম চুপচাপ শুয়ে থাকো, কোনো নাড়াচাড়া করো না। সত্যি বলতে তুমি না থাকলে আমি যে কি করে ফেলতাম সেটা আমি নিজেও জানি না। যখন মনে হয় তখন নিজেকে অনেক অপরাধী মনে হয়। মনে হয় আমি তোমাকে ঠকাচ্ছি, তো পরক্ষণে আবার মনে হয় তুমি যখন পাশে আছো তাহলে কিসের এত আমার চিন্তা। আমি তোমার পাশে সবসময় আছি, এসব নিয়ে চিন্তা করো না। আর যত পারো এই বিষয়টা ভুলে যাও, তাতেই তোমার জন্য ভালো হবে। আর এসব বিষয়ে একদম মাথায় আনবে না, বুঝতে পারলে? রাফি তখন মারিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। একদিন সকালবেলা ঘুম ভাঙলো মারিয়ার ডাকে। ফজরের আজান দিচ্ছে তখন, ভোরবেলা। আর তখন মারিয়া ডাকতে শুরু করলো। মারিয়া ডেকেই যাচ্ছে, কিন্তু এদিকে রাফির ওঠার নাম নেই। তখন মারিয়া তার চুলের মধ্যে থাকা পানি রাফির উপর দিল। আর তখনই রাফি মারিয়াকে ঝাপটে ধরে তার বুকে নিয়ে নেয়। আর তখন মারিয়া আবারও বলতে লাগলো, কি ব্যাপার, আবার কি শুরু করলে? অনেক তো ঘুমিয়েছো, এবার একটু উঠে নামাজে যাও, তারপরে এসে না হয় আবার ঘুমিও। এখন থেকে রেগুলার নামাজ আদায় করতে হবে। আমি এসে গেছি না এখন? সেটা না হয় ঠিক আছে, ভাই, কিন্তু আমি কিন্তু গোসল করতে পারবো না ভাই। এই ঠান্ডার মধ্যে আমাকে 2 ঘন্টা মারলেও মনে হয় আমাকে তারা গোসল করা সম্ভব না। আগেই মাপ চাই, আমার শরীর পাক আছে, আমি গিয়ে নামাজ পড়ে আসি, এটা করতে পারবো। গোসল করবে না মানে? আজকে আমাদের বাসরাত ছিল না? তাহলে গোসল করে আসো। গোসল করলে এমনিতেও সকালটা ভালো লাগবে। তুমি আগে গোসল করো, তারপরে নামাজে যাবে। যেটা বলেছি সেটাই করো। রাফিকে জোর করে মারিয়া গোসল করার জন্য পাঠিয়ে দেয়। আর মারিয়া সেও রেডি হয়ে নামাজে আদায় করে নেয়। আর এদিকে রাফি গোসল করে মসজিদে চলে যায় নামাজ আদায় করার জন্য। নামাজ আদায় করে বাইরে একটু হাঁটাহাঁটি করে চলে আসলো বাসায়। বাসায় আসার পর দেখতে পারলো মারিয়া রান্না করছে একা একা। পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো রাফি। আর কানের কাছে গিয়ে মারিয়াকে ফিস ফিস করে বলতে লাগে, কি ব্যাপার মহারানী, একা একা সবার জন্য নাস্তা বানাচ্ছেন? তা আপনার যে একটা বর আছে সেটার কি খেয়াল আছে? এখন পর্যন্ত অধিকারটুকু পাইনি। তোমার মনের মধ্যে কি বিন্দু পরিমাণ কষ্ট লাগে না? না, আমার একটুও কষ্ট লাগে না। তাছাড়া আপনি এভাবে ধরে রাখলে আমি কাজ করব কিভাবে বলতে পারেন? এখন ছাড়েন, পরেরটা পরে না হয় দেখা যাবে। না, এটা তো হচ্ছে না জান। আগে কিছু একটা আমাকে দিন, তারপর আমি যাব। এর আগে কোনোভাবেই যাচ্ছি না। দেখো, ঢং করো না, আমাকে রান্না করতে দাও। আগের মতো শাসনের উপর রাখলে তুমি ঠিক থাকবে, এছাড়া তুমি ঠিক হবে না। মা যদি এই অবস্থায় এসে আমাদের দেখে তাহলে কি হবে শুনি? রাফি কোনো কথা না বলে তার ঘাড়ে চুমু দিতে শুরু করলো। মারিয়া কিছুক্ষণ নড়াচড়া করলেও একসময় চুপ হয়ে গেল। তখনই হঠাৎ করে রাফির আম্মু মারিয়াকে ডাকতে ডাকতে রান্নাঘরে আসতে শুরু করলো। আর তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে রাফি হাতে একটা রুটি নিয়ে খেতে খেতে চলে গেল। এদিকে মারিয়ার রাগে কটমট করছে। আর কিছুক্ষণ পর নাস্তা বানিয়ে খাবার টেবিলে দিল। আর খাবার টেবিলে খাবার খেয়ে সোজা রুমে আসলো রাফি। আর বলতে লাগলো, কি ব্যাপার, বসে আছো কেন? অফিসে যাবে না? বাবা তোমাকে না বললো অফিসে যাওয়ার জন্য? যাও, রেডি হয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে তো। কি ব্যাপার বৌমা, রাফি কি আজকে অফিসে যাবে না? আজকে নতুন ক্লায়েন্ট আসবে, নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করা হবে। অফিসে আসতে বলো তাড়াতাড়ি। অফিসে যাবো কেমনে? পেটের অবস্থা খুবই খারাপ। কাল এত কিছু খাওয়ার পর পেট ভালো থাকে নাকি? 2 দিন পরে থেকে যাব। এই কথা শোনার পর চলে গেল তার বাবা। আর এদিকে রাফি মহা খুশি। আর তখন রাফি দরজা লাগিয়ে মারিয়ার ঘাড়ে চুমু দিতে লাগলো। আর মারিয়া তখন বলে, শয়তান একটা, লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। দিনের বেলায় কি শুরু করে দিয়েছো? এখন কিচ্ছু হবে না, যা হওয়ার রাতে। তাই নাকি মহারানী? ঠিক আছে, কিন্তু আপাতত লিখতে তো আদর করতে দাও। কালকে রাতে একটু আদর করতে পারিনি তোমাকে। তোমার কাছে আমার একটা চাওয়ার আছে, সেটা হলো আমি তোমার সন্তানের খুব তাড়াতাড়ি মা হতে চাই। তাহলে আরও পরে আরেকটা বাবু আসবে। আমিও তো সেটাই বলি। আর সেই মিশনটা এখনই শুরু করা যাক। কাজের জন্য আর ওয়েট করতে পারছি না। এখনই শুরু করলে আরও তাড়াতাড়ি হবে। শয়তান একটা, আমি গেলাম, তুমি থাকো। তুমি খুব খারাপ হয়ে গেছো। বিয়ে করার পরে মনে হয় মাথাটা পুরোটাই গেছে। এই বলে শক্ত করে জড়িয়ে ধরলো রাফিকে মারিয়া। খুব লজ্জা পেয়েছে।
আর এভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসা। নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।